স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে অভিযুক্তদের এই তালিকায় নেই বহুল আলোচিত সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বিশ্বব্যাংক দুদকের সর্বশেষ বৈঠকে দুর্নীতি ষড়যন্ত্র নিয়ে একমত হওয়া গেলেও মতৈক্য হয়নি অভিযুক্তদের বিষয়ে। এ নিয়ে একমত হতে না পেরে কোনো ঘোষণা ছাড়াই ঢাকা ছেড়েছেন বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল। পরে বিশ্বব্যাংক সাফ জানিয়েছিল দুদকের তদন্ত সুষ্ঠু ও পূর্ণাঙ্গ না হলে অর্থায়ন করবে না তারা। আলোচিত 2 অভিযুক্তকে অন্তর্ভুক্ত না করায় তাই পদ্মা সেতু নির্মাণের সব পথই বন্ধ হয়ে গেল বলে দাবি করেছেন বিরোধী দলের রাজনীতিবিদরা। মামলা থেকে 2 সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাদের প্রভাব কি হতে পারে, এটাই এখন সোয়া $200 কোটি প্রশ্ন। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এম ওসমান ফারুক, আছেন কুমিল্লার 9 আসনের সংসদ সদস্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের সাথে। স্বাগত আপনাকেও। জনাব ওসমান ফারুক, যখন পদ্মা সেতু নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠেছিল বিশ্বব্যাংক বিভিন্ন রকম প্রথম দিকে, তখন আপনারা বলেছেন এই বিষয়ে সরকার আসলে কিছুই করবে না, দুর্নীতি দমন কমিশনকেও সরকার তার আজ্ঞাবহ করে রাখবে এবং দুর্নীতি দমন কমিশনও কিছু করবে না। কিন্তু আজ তো দেখা গেল যে দুর্নীতি দমন কমিশন 7 জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে এবং আরো যে 2-3 জন সম্পর্কিত কথা তারা তদন্তকালে খতিয়ে দেখবে বলে কথা দিয়েছে। এখন আপনারা কি বলবেন যে সরকারের সদিচ্ছার প্রশ্নে? না, সদিচ্ছার প্রশ্নে প্রথমত আমি বলবো এই বিষয় নিয়ে এত আলোচনা হয়েছে যে বিষয়টি অত্যন্ত আনপ্রফেশনালি হ্যান্ডেলড হয়েছে। আনপ্রফেশনালি এই জন্য বলবো যে যখন বিশ্বব্যাংক প্রথম অবজেকশন সেপ্টেম্বর মাসে দেয় তখন এটিকে যে গুরুত্বের সাথে দেখা উচিত ছিল সেটি দেখেনি। পরবর্তীতেও কিন্তু অনেক সময় দেখেনি, বরং বিশ্বব্যাংকের প্রতি দোষারোপ হয়েছে তারা সুদখোর, তারা দুর্নীতিবাজ, তাদের অডিটর ইত্যাদি। কাজে এই করে বিশ্বব্যাংকের সাথে একটা অনভিপ্রেত দূরত্ব সৃষ্টি হয়েছে, যেটা আমি বিশ্বব্যাংকে এতদিন থেকেছি আমি কিন্তু কোনো সময় এই ধরনের দুর্নীতি ইস্যুতে এত একটা দূরত্ব সৃষ্টি হতে দেখিনি, যেটি ভালো নয়। কাজে আমি মনে করি আনপ্রফেশনালি হ্যান্ডেল করেছিল। এখন যে প্রশ্নটি হচ্ছে যে আমরা তো জানি না, স্বচ্ছতার সাথে তো এই জিনিসটি হয়নি। কাজে সবার কি দোষ বিশ্বব্যাংক বলেছিল সেই চিঠিটি জানায়নি। কাজে এই 7 জনই যে মূল হোতা তা তো আমরা বুঝতে পারছি না, কেননা জিনিসটি স্বচ্ছতার সাথে সরকার ডিল করেনি। এবং আজকে যে 2 জনের নাম বাদ গেল তাদের কি দোষ ছিল বা না ছিল তাও তো আমরা জানি না। কাজে আমাদের পক্ষে বলা, কোনো একটা মন্তব্য করা যে যারা দোষী তারাই চিহ্নিত হয়েছে এবং নির্দোষীরা ছাড়া পেয়ে গেছে, অথবা দোষীরা ছাড়া পেয়ে গেছে, নির্দোষীরা চিহ্নিত হয়েছে, এই ব্যাপারে কিছু বলা তো সম্ভব হচ্ছে না, কেননা সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত অস্বচ্ছতার সাথে হ্যান্ডেল করা হয়। দুদকের আইনজীবীদের যিনি প্রধান আইনজীবীদের একজন অ্যাডভোকেট আনিসুল হক, উনি বলেছেন যে বিশ্বব্যাংক থেকেই এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলতে দুদককে মানা করা হয়েছে, দুদক বিশ্বব্যাংকের চিঠিটি সম্পর্কে। সুতরাং আসলে তো সরকারের ইচ্ছা থাকলেও সেটি জানানো সম্ভব না। এটি ঠিক তথ্য নয়। বিশ্বব্যাংক বারবার বলেছে ওরা বের করতে পারবে না তথ্য, এই সম্বন্ধে চিঠি প্রকাশ করতে পারবে না। অ্যাডভোকেট আনিসুল হক এই অনুষ্ঠানে বলেছেন যে তাকে একটি সাইন করতে হয়েছে, কিন্তু পাবলিক স্টেটমেন্ট যদি আপনি বিশ্বব্যাংকে দেখেন তাদের যে সমস্ত বেরিয়েছে তাতে বলা হয়েছে যে আমরা পারি না বিকজ অফ আওয়ার বাইল্যাটারাল রিলেশনশিপ, কিন্তু সরকার যদি এটি প্রকাশ করে আমাদের কোনো আপত্তি নেই। দ্যাট ইজ অন রেকর্ড অন দেয়ার ভেরিয়াস। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমরা আজকে দেখলাম যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং 7 জনের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে, যে লিখিত বক্তব্য বা লিখিত এজাহার আমরা যেভাবে বলি না কেন, সেটির মধ্যে যেভাবে প্রক্রিয়াটি বর্ণনা করা হয়েছে, বারবার কমিটি বদল করে একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার যে সুযোগ সৃষ্টি করার কথা বলা হয়েছে, সেখানে এই সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সম্পৃক্ততা কিভাবে না থাকতে পারে? কিভাবে এইটা বলা হলো যে তার ব্যাপারে যথেষ্ট অভিযোগ পাওয়া যায় না? যদি আমি এজাহার থেকে একটু আপনাকে পড়ে শোনাই, অনুসন্ধানকালে আরো দেখা যায় দরপত্র প্রক্রিয়াকরণের বিভিন্ন পর্যায়ে তদানীন্তন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসএনসি লাভালিন এবং অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকার প্রদান করেছেন। উনারাই বলেছেন, তারপরেও বলেছেন যে যথেষ্ট পাওয়া যায়নি। আর কি যথেষ্ট পাইতে হবে? আমার মনে হয় এ বিষয়ে যদি আপনার
একেবারেই নিরপেক্ষ বক্তব্য দেওয়া হয়, তাহলে বিষয়টা এরকম, যোগাযোগ মন্ত্রী হিসাবে যতজন পার্টিসিপেন্ট আছে তারা সবাই কম বেশি কমিউনিকেশন মিনিস্টারের সাথে যোগাযোগ করেছেন জি এবং দেখা করেছেন। তো সেখানে এসএনসি লাবেলিন যদি এরকম ভাবে দেখা করে থাকেন, তাইলে এটা কিন্তু দুর্নীতির জন্য কোনো উপাদান হিসাবে আমার মনে হয় বিবেচনা করা উচিত হবে কিন্তু না। ওই 7 জনের বিরুদ্ধে মামলা না হওয়া উচিত ছিল। এই 7 জনের 7 জন বিরুদ্ধে চাকরি না, করছেন, আমি সচিব। আমি না, এখানে যে বিষয়টা এখনো আমাদের কাছে খুব পরিষ্কার অথবা এমন কোনো তথ্য নির্ভরশীল কোনো বক্তব্য দেওয়ার মতন অবস্থা যেহেতু আমাদের কাছে নেই, যেহেতু আমাদের কাছে এমন কোনো ডাটা এই পর্যন্ত আমরা দুর্নীতি দমন কমিশন থেকে পাইনি, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও পাইনি, কোনো সূত্র থেকে পাইনি, আমরা ধারণাগত অভিজ্ঞতার আলোকে কথাবার্তাগুলো এই ব্যাপারে বলতে পারবো। আপনি যদি বলেন আমরা দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন দুর্নীতি প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সংস্থা, এবং সেখানে এটি যে আপনি কি মনে কমিশন, করেন যথেষ্ট স্বাধীন? আমি তো মনে করি কমিশনের উপর ইন্টারফেয়ার করার তো সরকারের কোনো সুযোগ নেই, এবং কিন্তু- কমিশন ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি উইথ ইটস ওন ইন্ডিপেন্ডেন্সি। ইট ইজ এ সুভারিন অর্গানাইজেশন, সেখানে ইন্টারফেয়ার করার তো সুযোগ নেই। আমি এখানে যে কথাটা বলবো এখন পর্যন্ত, তবে আমার একটা জিনিস, আমি এই আপনার এই প্রশ্নের উত্তরে একটা কথা বলবো যে 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আর আমাদের 2 জন আলোচিত ব্যক্তির কথা যাদের কথা আপনি উল্লেখ করেছেন, সাবেক যোগাযোগ মন্ত্রী এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনাদের 2 জন সম্বন্ধে বলা হয়েছে যে এখন পর্যন্ত সরাসরি মামলা দেওয়ার মতন কোন রকম তথ্য উপাত্ত খুঁজে না পাওয়ার কারণে আরো অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি মনে করি না এখানে যে আন্তরিকতা স্বচ্ছতার কোনো অভাব আছে বলে। অপরাধ সংশ্লিষ্টতার প্রশ্নে আপনি বলছেন যে তাদের বিরুদ্ধে এরকম কোনো কিছু পাওয়া যায়নি। সৌরভ, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? কারণ হচ্ছে যে এজাহারটা আমি পড়ছি, সেই এজাহারের মধ্যে কিন্তু যে কয়েকজন সরকারি কর্মকর্তা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ যেটা, সেই সরকারি কর্মকর্তারা কি কোনোভাবে যোগাযোগ মন্ত্রীকে না জানিয়ে বারবার এই কমিটি বদল করেছেন, বারবার এই সুপারিশগুলি করেছেন? না, সেখানে হচ্ছে যে এই পদ্মা সেতু প্রকল্প বা যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মন্ত্রী হিসেবে যোগাযোগ মন্ত্রী, তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন দায় এড়াতে পারেন না প্রতিটি ঘটনা। তাকে এখন যে 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কিন্তু বলতে পারে আমরা যোগাযোগ মন্ত্রীর নির্দেশেই করেছি সবকিছু, কিন্তু যোগাযোগ মন্ত্রী সাবেক যোগাযোগ মন্ত্রী প্রমাণ করতে হবে যে তার অজ্ঞাতে এই ঘটনাগুলো হয়েছে, কিন্তু তার অজ্ঞাতে হয়েছে সেটি কিন্তু তিনিও দাবি করেননি। তিনি বলেছেন তার সই নিয়েছে আনুষ্ঠানিকভাবে, একটি সাক্ষাৎকারে দেখলাম। তো সই নিয়েছে, তিনি এমনই মন্ত্রী যে তিনি কি কারণে সই নিয়েছে, কতবার পাল্টিয়েছে এটা জানেন না। সুতরাং এখানে এই যে দায়িত্বহীনতা, অজ্ঞতা, অবহেলা, দুর্নীতি করেছেন কিনা সেটি অবশ্যই তদন্তের বিষয়, কিন্তু দায়িত্ব অবহেলার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সেটি বিশ্ব ব্যাংকের চাপে নয়, জনগণের চাপে এটি করা উচিত। যে জনগণের চাপে তাকে অপসারণ করা হয়েছে, মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, আমি মনে করি সরকারের স্বচ্ছতা প্রমাণের জন্য। আপনি কি সত্যি মনে করেন জনগণের চাপে তাকে সরানো হয়েছে? জনগণের চাপে, জনগণ তো অনেক কিছু নিয়ে চাপ দিচ্ছে। জনগণ তো শুধু সৈয়দ আবুল হোসেনের ব্যাপারে চাপ দেয় না, জনগণ অনেক। আমরা যদি বলি বিশ্ব ব্যাংকের চাপ, জনগণ, বিশ্ব ব্যাংক জনগণের চাপকে কি সরকার কেয়ার করে? জনগণের সাথে কখনো কখনো করে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 8 জন এই 5 দিনের মধ্যে ধরা পড়ছেন, এটা জনগণের চাপেই। তাহলে আপনি বলতে চাইছিলেন যে সরকার আসলে তাদেরকে ধরতো না জনগণ চাপ না দিলে? ধরে না, এরকম তো আমরা দেখেছি। শুধু এই সরকার এমন না, সব সরকার এমনই, যে তাদের নিজস্ব অভিযুক্ত হলে, আসামি হলে বা দলের লোকদের তারা যতটা পারে সর্বশেষ চেষ্টা করে যে না ধরার জন্য। তো ডক্টর ইফতেখারুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যাদের বিরুদ্ধে মামলা হলো বা যাদের বিরুদ্ধে মামলা হলো না, আপনি কি আলাদা করতে পারতেছেন যে তার মানে কারা বেশি যুক্ত বা কারা বেশি অভিযুক্ত? না, এটা তো আমার পক্ষে আলাদা করা খুব কঠিন, সেই তথ্য আমাদের কাছে নাই। তবে আপনি যেগুলো পড়ছেন এবং গণমাধ্যমে ইতিমধ্যে যা বেরিয়েছে, বিশেষ করে আমি প্রথমে একটু বলবো যে দুদকের যারা অনুসন্ধানী টিমটা কাজ করেছে তাদেরকে আমি সাধুবাদ দিই। কারণ গণমাধ্যম সূত্রে প্রাপ্ত যে প্রতিবেদনটি তারা দিয়েছে, এটার মধ্যে আমি দেখেছি একটা পেশাদারিত্বের প্রতিফলন ঘটেছে। অর্থাৎ আপনার যে আগের যে প্রশ্নটা, দুদক স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা, সেখানে হচ্ছে দুদকের শুধুমাত্র রাজনৈতিক এবং সরকারি প্রভাবের পরে কারণেই পারে না স্বাধীনভাবে কাজ করতে, সেটা একদিক থেকে যেরকম ঠিক, অন্য দিক থেকে দুদকের মধ্যেও সেই ক্যাপাসিটিটা কতখানি আছে সেটারও কিন্তু উপর নির্ভর করে। এবং এই দৃষ্টান্ত কিন্তু সেটা আমাদেরকে প্রমাণ করছে যে দুদক চাইলে পারে, কিন্তু যে জায়গাটা পারলো না বলে আমি মনে করি, যেটা আপনার যে বিভেদ করার, পার্থক্য করাটা সম্ভব কিনা, সেই জায়গাটা হলো যে প্রতিবেদনটি তারই দুদকেরই কর্মকর্তারা করলো,
তার উপর ভিত্তি করে যে সামনের পর্যায়ে যাওয়ার যে পদক্ষেপটি, সেই পদক্ষেপটি আসলে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হয়েছে কিনা, নাকি এখানে কোনো কারণে কাউকে কাউকে বাদ রাখা হলো, সেই বিষয়টা কিন্তু একটা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রশ্নটা উত্থাপিত হবে। আমরা সকলে করব, দেশবাসী করবে, আন্তর্জাতিকভাবে করবে। এখানে আমার কাছে যেটা মনে হয়, আপাত দৃষ্টিতে আমি যেটা বলবো, যে দুদক একটা কাজ করলো, সেটা হচ্ছে অনেকটা দুদক তার জুরিসডিকশনের বাইরে গিয়ে একটা বিচারিক অবস্থান নিয়ে নিয়েছে। বিচারিক অবস্থানটা হচ্ছে এই, যদিও এই কথাটা দুদক বলছে না যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা তারা নির্দোষ, কিন্তু এই যে সন্দেহভুক্ত তালিকার মধ্যে রাখা, মানে এটা হচ্ছে তাদেরকে আলাদা দৃষ্টিতে রাখা হয়েছে। অন্যদের বেলায় যেরকম অপরাধ তাদের দৃষ্টিতে, তাদের বিবেচনায় প্রতিফলিত হয়েছে, তাদের বেলায় সেটি নয়। অর্থাৎ এই জাজমেন্টটা কিন্তু বিচারিক তদন্ত প্রক্রিয়া এবং বিচারিক প্রক্রিয়ার উপরে ছেড়ে দেওয়াটা উচিত ছিল দুদকের জন্য। সেটাই মঙ্গল করছিল এবং দুদকের আস্থাহীনতার যে প্রশ্নটা, সেটা নিয়ে কিন্তু এই সুযোগটা দিতে পারতো। আর যে কথাটা আমি একটা সেন্টেন্স বলে নিই, সরি খালিদ, সেটা হচ্ছে যে এই যে এইভাবে একটা তালিকা বহির্ভূত রাখা, সন্দেহ তালিকার মধ্যে কিছু মানুষ আবার একই মামলার ক্ষেত্রে এবং অভিযুক্ত করা, এইটা কিন্তু এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। সাধারণত যেটা হয়, এই ধরনের ঘটনার মাধ্যমে মানে কিছু সুবিধা অর্জনের কারণে অনেক সময় আমরা যেটা দেখি যে কারোর বিরুদ্ধে মামলা হয়, সেখানে আরেকটা তালিকা থাকে, তাদের কাছ থেকে সুবিধা অর্জনের জন্য এরকম করা হয়। এখানে কিন্তু দুদকের সেটা কিছু, এই ধরনের কিছু পাওয়ার কিছু ছিল না। কেন সেটা করতে গেল সেটাও কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। তবে এইটাও ঠিক যে দুদকের যে তদন্তকারী কর্মকর্তাদের আপনি সাবাসী দিলেন, তারা কিন্তু এরকম বলেছেন যে আলোচ্য ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত অপরাধ সংগঠনে এই দুইজনের কোনো মানে পরিপূরক সাক্ষ্য বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এই যাবৎকাল অনুসন্ধানকালে সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে অপরাধ সংগঠনে জনাব মোহাম্মদ আবুল হাসান চৌধুরী কায়সার ও সৈয়দ আবুল হোসেনের অপরাধ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তকালে খতিয়ে দেখা হবে। সুতরাং সেই সুযোগ তো থেকেই যাচ্ছে যে তাদের তো সেটাই ওই কথাটাই তো আমার কথা যেটা বলছি, তদন্তকালে খতিয়ে দেখা, তাহলে তাদেরকে তদন্তে কেন অন্তর্ভুক্ত করা হবে, তাদেরকে তদন্তে কেন অন্তর্ভুক্ত করা হবে? ওই জায়গাটা যেখানে কর্মকর্তারা যেতে পারলো, সর্বোচ্চ পর্যায়ে সেটা কেন যেতে পারবে না, সেটা আমি একটু চট্টগ্রামে আমাদের আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা আছেন জনাব এম এ সালাম জনাব এম এ সালাম, আপনার কাছে জানতে চাইবো, আপনার জন্য আমি আবার একটু পরে শোনাতে চাই। সেইটা হচ্ছে যে অনুসন্ধানকালে আরো দেখা যায় দরপত্র প্রক্রিয়াকরণে বিভিন্ন পর্যায়ে তদানীন্তন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এসএনসি লাভালিন এবং অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাক্ষাৎকার প্রদান করেছেন। এসএনসি লাভালিনের প্রতিনিধিদের সাথে প্রাক্তন মন্ত্রী সাক্ষাতের ক্ষেত্রে জনাব আবুল হাসান চৌধুরী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগাযোগ স্থাপনকারীর ভূমিকা পালন করেন। তাছাড়া মিস্টার রমেশ শাহ নোটবুকে কাজ পাওয়ার পর পদ্মা পিসিসি প্রজেক্ট কমার্শিয়াল কস্ট হিসাবে দরপত্র মূল্যের বিভিন্ন পার্সেন্টেজ প্রদানের হিসাবে তাদের বিষয়ের উল্লেখ রয়েছে। আর কি উল্লেখ থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা যেত? সালাম ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন, মানে এটা কোন জায়গায় গিয়ে তারা বাদ পড়লেন, বাদ পড়াটা একটু বুঝতে চাইছি। জনাব আব্দুল সালাম। ধন্যবাদ। আসলে আপনি মামলার এজাহারে যে প্রথম দিকে আপনি বলেছেন যে তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য উপাত্ত প্রমাণ পাওয়া যায় নাই যাতে করে তারা এজাহারভুক্ত হতে পারে, এবং এই কথাও তারা উল্লেখ করেছেন যে ভবিষ্যতে মামলার তদন্তের বিষয়ে তদন্ত করার ক্ষেত্রে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় সেটা খতিয়ে দেখার একটা সুযোগও সেখানে তাদের লেখার এজাহারের মধ্যে রয়েছে। তা আমার মনে হয় যে বিষয়টি যেহেতু দুদকের একটি তদন্তাধীন ব্যাপার, সেক্ষেত্রে ডেফিনিট করে এখানে কিছু বলা হয় নাই। সুতরাং আমাদের পক্ষ ডেফিনিট করে কিছু বলা আমি মনে করি এটা তদন্তের ক্ষেত্রে প্রভাবিত করবে, এটা সুযোগ আছে বলে আমি মনে করি না। আর তাছাড়া এই বিষয়টি আমি একটা কথা বলবো যে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এই সেতুটির কাজ যদি শুরু করতে পারত এই সরকার যে কোনো সময় যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারলে সরকারের জন্য বিরাট একটা সফলতা, অন্যান্য সফলতার পাশাপাশি এই সফলতা একটি বিরাট সফলতা হিসেবে আসতো। জি, সে কারণে আন্তরিকতার বিষয়টি স্পষ্ট। সালাম ভাই, আন্তরিকতার বিষয়টি স্পষ্ট, কিন্তু আমরা আপনার মতোই আসলে অন্ধকারে থেকে যাচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো যে আসলে কি জন্য 7 জনরে যুক্ত করা হলো, 2 জনকে বাদ দেওয়া হলো, যেটি ইফতেখার উজ্জামান সাহেবও বলছিলেন, আমরা এটি আসলে বুঝতে পারছি না। ডক্টর ওসমান ফারুক, আপনি কি এই প্রসঙ্গে একটু বলবেন যে যদি এইরকম সরকার যদি আপনাদের কাছে সহায়তা চায়, ধরেন এই বিষয়ে আপনাদের কাছে কোনো রকম কোনো তথ্য আছে কিনা, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারা সহায়তা করবেন, মানে এই ব্যাপারে সরকারকে জানানোর ক্ষেত্রে? নিশ্চয়। প্রথম আমি বলি যে 7 জন এবং 2 জনের বিষয়টি জনগণের মাঝখানে যেভাবে এটি এসছে
যে যারা সরকারি কাজ করছে তারা সরকারকে জানানোর না ক্ষেত্রে নিশ্চয় প্রথম আমি বলি যে 7 জন এবং 2 জনের বিষয়টি জনগণের মাঝখানে যেভাবে এটি এসছে যে যারা সরকারি কাজ করছে যারা বিউরোক্রেসিতে রয়েছে যাদের পলিটিক্যাল ক্লাউড নেই তাদেরকেই ধরা হয়েছে এবং পলিটিক্যাল ক্লাউড যাদের রয়েছে তাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে, পরবর্তী তদন্ত হবে বলে ছাড় দেওয়া হয়েছে। এই ভাবটা কিন্তু জনগণের মাঝে রয়েছে এবং এটাই স্বচ্ছতা অস্বচ্ছতার প্রশ্ন। মূল বিষয়টি কিছু কিছু দরপত্র নেওয়ার ব্যাপারে আর কি, এবং আপনি যদি আগের রিপোর্টগুলো দেখেন সেগুলোতে একই প্রশ্ন এসেছে, দরপত্র নেওয়ার সময় একটি ষড়যন্ত্র হয়েছিল এবং সেই ষড়যন্ত্রে আপনার শুধু বিউরোক্র্যাটসরা ইনভলভ ছিল এবং পলিটিক্যাল যারা তারা ইনভলভ ছিল না, এটা লোকজনের পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন বলে মনে হয়। কিন্তু আপনার কাছে কি মনে হয় আমাদের একটা বিরতি নিতে হবে? আপনার কাছে এই প্রশ্নটি আগে করে রাখি, তারপর একটু বিরতি দিতে, তারপর আপনি নিশ্চয়ই বলবেন যে এটা সরকারের একটা বার্গেনিং পয়েন্ট কিনা বিশ্ব ব্যাংকের কাছে, যে আমরা এটা নিয়ে এরকম অভিযোগ করছি, তদন্ত করছি, আরো তদন্ত করব যদি বিশ্ব ব্যাংক একটা কংক্রিট কোনো একটা প্রতিশ্রুতি দেয়। আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে আসবো যে এটা একটা বার্গেনিং পয়েন্ট কিনা সরকারের। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে ডক্টর ওসমান ফারুক, আপনি বলছিলেন, আমি এর মধ্যে যুক্ত করেছিলাম যে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে এটা দুদকের মাধ্যমে সরকার একটা বার্গেনিং পয়েন্ট হতে পারে কিনা, যে দুইজনের ব্যাপারে পরবর্তী মামলা বা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। বার্গেনিং পয়েন্ট কি হিসাবে হবে? যদি বলে যে আমরা এদেরকে ধরবো যদি আমাদেরকে অর্থায়ন করো, সেই ধরনের কোনো বার্গেনিং এ কোনো আন্তর্জাতিক সংস্থা যাবে বলে আমার বিশ্বাস হয় না। এছাড়া আর কি বার্গেনিং পয়েন্ট না, বিশ্বব্যাংক যদি ঠিক করে দিয়ে থাকে এই দুজনকেও ধরতে হবে, বাকি 7 জন মানে বিশ্বব্যাংক কি এরকম বলতে পারে কিনা যে না, বিশ্বব্যাংক এখন কি সেইখানেই তো আমি অস্বচ্ছতার কথা বলি, যে জিনিসটা আরো পাবলিকলি শেয়ার করা উচিত ছিল বা আরো স্বচ্ছতা, কারণ যার সম্বন্ধে বিশ্বব্যাংক বলেছে, যাকে আজকে আপনি জানিয়ে তদন্ত করলেন, তাকে তো আপনি দেশপ্রেমিক বলে অলরেডি টাইটেল দিয়ে দিয়েছেন আর কি। এই যে হোল প্রসেসটা একটু মেঘাচ্ছন্ন না কুয়াশাচ্ছন্ন আমি জানি না, তবে কোনো কিছু আমরা জানতে। কিন্তু এর আগে আরেকটি কথা বলতে চাই যে পদ্মা সেতুর যে টোটাল কস্ট কিন্তু শেষের দিকে অনেক বেড়ে গেছে, মূল কস্টের পরে 2009 থেকে বেড়েছে এবং সংসদীয় কমিটি এই ব্যাপারে কিন্তু একটা আপত্তিও উত্থাপন করেছিল যে পদ্মা সেতুর এই কস্টগুলো এত কেন বাড়লো। আর দ্বিতীয়ত, যেদিন নাকি এখানে ম্যানেজিং, আপনার অনুষ্ঠানেই বোধহয় আমি বলেছি, ম্যানেজিং ডাইরেক্টর এখানে সই করতে আসে, সেই মহিলা কিন্তু বলেছিলেন সেখানে বক্তব্যে যে সই করলাম, কিন্তু এই প্রকিউরমেন্টের ব্যাপারে আমাদের যথেষ্ট চিন্তা রয়েছে এবং যদি কখনো আমরা প্রকিউরমেন্ট ব্যাপারে কোনো কিছু দেখি তাহলে আমরা কিন্তু এই লোন ক্যান্সেল করতে দ্বিধা করবো, এই ধরনের একটা বক্তব্য উনি দিয়েছিলেন। কাজেই শুরু থেকে এটা একটা যে দুর্নীতির একটা সমস্যা হতে পারে সে বিষয়ে কিন্তু কোনো এটা প্রশ্নাতীত ছিল না, প্রশ্নবিদ্ধ ছিল। এবং বার্গেনিং পয়েন্ট করে ওয়ার্ল্ড ব্যাংক করবে এটা আমার বিশ্বাস হয় না। সরকারের পক্ষ থেকে কোনো কিছু লাভ নেই। আমি মনে করি একমাত্র সরকারের পক্ষে যেটা হবে সেটা অত্যন্ত স্বচ্ছতার সাথে, যদি নির্দোষ হয়ে থাকে তাদেরকে বলতে হবে, এ ঝুলিয়ে রাখতে চলবে না। অন্য সবার তদন্ত হয়ে গেছে, এই দুজনের শেষ হয়নি কেন, তাদের আরও ফার্দার তদন্ত কিসের জন্য লাগবে? তাহলে বলতে হবে এই ব্যাপারে আমরা আরও তদন্ত করতে চাই। কাজে হয় বলতে হবে এরা নির্দোষ অথবা দোষী, এর মাঝামাঝি একটা অবস্থান নিয়ে এই দুই ভদ্রলোককেও বিব্রত করা হচ্ছে, সরকারকে বিব্রত করা হচ্ছে এবং বিশ্ব ব্যাংকের কাছে আরো আমি মনে করি একটা হেয়ালিপনার মতো দেখাচ্ছে। এই মাঝামাঝি অবস্থানের কি কারণ হতে পারে তাজুল ইসলাম, যদি একটু আমাদেরকে বলেন। আপনি অর্থ আসলে এখানে স্থায়ী কমিটির সদস্য, ওই প্রসঙ্গটাও যদি একটু বলেন যে ব্যয় বেড়ে যাওয়ার যে প্রসঙ্গটি ডক্টর ওসমান ফারুক। না, ব্যয় তো দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বেড়েছে, স্বাভাবিকভাবে ব্যয় বৃদ্ধি পাবেই, এটা স্বাভাবিক। এবং এটা শুধুমাত্র এই প্রজেক্টে না, যতগুলো প্রজেক্টে যখনই হাতে নেওয়া হয়েছে সময়ের ব্যবধানে সেগুলোর ব্যয় বেড়েছে। এই ক্ষেত্রে আমি যে কথাটা বলতে যাব সেটা হলো যে কারো বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলেই তাদেরকে, অথবা দুর্নীতির জন্য যথেষ্ট উপাদান পাওয়া গেলেই তাকে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। এখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করার মতন যদি উপাদান এখন পর্যন্ত আপনার হাতে উপস্থিত না হয়, তাহলে আপনি কিসের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এখন যথেষ্ট আমি হ্যাঁ, এখানে আমার মনে হয় এই বিষয়টাকে এইভাবে দেখা হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের এই প্রজেক্টে ফাইন্যান্সের ব্যাপারে কিছু পূর্বশর্তের অংশ হিসাবে তারা বলেছিল এই ব্যক্তিদ্বয় এই কাজের সাথে সংশ্লিষ্ট না থাকুক।
তাহলে আমরা মনে করব এর অন্য পরবর্তীতে তারা মন্ত্রণালয়ের তদন্ত মন্ত্রিত্ব থেকে কেন সরিয়ে দিলেন? জি অন্য অন্য মন্ত্রণালয় মন্ত্রী থাকলে হয়তো প্রভাব বিস্তার করবেন এরকম কথাবার্তাই শোনা গিয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংক এরকম বলেছিল বলেই আমরা যতটুকু মনে করি যে এই কারণে সেটা করা হয়েছে। কিন্তু এখানে মূল বিষয়টা হলো কি যে আপনি এখনই সকল শাস্তি তো নিশ্চিত করার মতন অবস্থায় আসেন নাই, কাউকে ফাঁসি দিয়ে দেওয়া, কাউকে 5 বছরের জেল দেওয়ার অবস্থায় আসেন নাই। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে দুর্নীতি করার পরিকল্পনা হয়েছে এবং এই পরিকল্পনার আমরা যেটা এসএনসি লাভেলিনের সিও ডায়েরিতে যে নামগুলা পাওয়া গেছে অথবা যে তথ্য উপাত্ত পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে একটা পরিমাণের অর্থ তারা দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছে। এখন যাদেরকে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে তারা তো এখন পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকও বলছে যে তারা টাকা পায় নাই, টাকা দেওয়া হয়নি, এখন এরাও টাকা দেয়নি। এখন এরা এই টাকা নেওয়ার ব্যাপারে কতটুকু তাদের সাথে আলাপ আলোচনা অথবা কোনো চুক্তিবদ্ধ হয়েছিল কিনা। আমাদের প্রশ্নটা কিন্তু ওই জায়গায় রয়ে যাচ্ছে। যদি আপনি যে ঘটনা বলছেন সেটা একটা জেনেরিক ফর্ম, মানে যদি টাকা না দেওয়া হয়ে থাকে তাহলে 7 জনের বিরুদ্ধেও টাকা না নেওয়ার অভিযোগ নাই, 7 জনের বিরুদ্ধে মামলা করা হলো, আর মামলা করা মানে কিন্তু জেল ফাঁসি দেওয়া না। না, এক্স্যাক্টলি। এখন এই অতএব এই প্রক্রিয়াটা এখানে এই প্রক্রিয়াটা আমি একটু শেষ করি আমার মনে এইভাবে যে প্রক্রিয়াটা যেহেতু আরম্ভ হয়েছে, আমরা একটু আগে আলাপচারিতাতে যে কথাটা বলেছিলাম যে যদি দেখা গেল যে এই ব্যক্তিদ্বয় যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে তাদের আলাপ আলোচনা যদি এরকম কোনো পর্যায়ে থাকে অথবা তারা যদি এমন কোনো এভিডেন্স তারা যদি প্রডিউস করে যে না আমরা যে এই কথাবার্তা বলেছিলাম ড্রাইভিং এর ব্যাপারে, এই ব্যাপারে আমাদের সাথে অমুকের সাথেও যোগসাযোগ ছিল অথবা আলাপ আলোচনা ছিল, তখন স্বাভাবিকভাবে ওনারাও চলে আসবে। আর এখানে আমি ওসমান ফারুক সাহেব আমাদের অনেক শ্রদ্ধেয়, আমি একটা জিনিস এখানে বলবো, আমি প্রায়শই শুনি দেশপ্রেমিক আর দুর্নীতি কিন্তু দুই জিনিস। এই পৃথিবীতে বহু দেশপ্রেমিক মানুষ কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল অথবা দুর্নীতি মুক্ত ছিল অথবা দুর্নীতি যুক্ত ছিল। দেশপ্রেমিক ব্যক্তি মানে দেশপ্রেমিকরা কি দেশের বাইরে গিয়ে দুর্নীতি করে আসছে? না, দেশে থাকলে এটাকে আমার মনে হয় দুইটাকে একসাথে কম্পাইল করার মতন কি অবস্থা আছে? আমরা কি বহু দেশপ্রেমিককে দেখি নাই যে তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে? তারা দেশপ্রেমিক না, তার দেশপ্রেমিক না, যখন দুর্নীতি প্রমাণ হবে তখন মানে দুর্নীতির সাথে সম্পৃক্ত আবার প্রমাণ হওয়ার কি প্রশ্ন? তাহলে আমি এটা অবশ্য বুঝতে পারতেছি না, এটা আপনার সাথে পরে আবার এটা নিয়ে আলাপ করব। সৌরভ ভাই, আমরা এই যে পদ্মা সেতু সংক্রান্ত এই যে গত 1.5 বছর ধরে আমরা মিডিয়া এটা নিয়ে নানা রকম আলোচনা করতেছি, আপনি এই মিডিয়ার ভূমিকাটাকে কিভাবে বিশ্লেষণ করবেন এটা যদি একটু বলেন? প্রথমত হচ্ছে মিডিয়া এটা সামনে এনেছে এবং সরকার নানা সময় অস্বীকার করে আসছে এর ভিতর কোনো দুর্নীতি নাই, কোনো ষড়যন্ত্র নাই, বিশ্বব্যাংক অহেতুক একটা অভিযোগ তুলেছে। সেই ক্ষেত্রে কিন্তু মিডিয়া বারবার এটা ভেতর থেকে বের করার চেষ্টা করেছে। তবে মিডিয়া যেটা অনুসন্ধানী প্রতিবেদন বলেন বা অনুসন্ধানী সাংবাদিকতা, সেখানে কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছতে পারিনি। যেমন বিশ্বব্যাংক যেটুকু তথ্য দিয়েছে ওইটুকু আমরা ব্যবহার করেছি, দুর্নীতি দমন কমিশন যেটুকু তথ্য দিয়েছে ওইটুকু ব্যবহার করেছি, কিন্তু তারা তথ্য দেওয়ার আগে আমরা কিন্তু কোনো তথ্য উদ্ঘাটন করতে পারিনি। একটি কাজ করেছি যে এখানে কোনো একটি কিছু ঘটেছে এবং তার যে প্রধান ব্যক্তি তৎকালীন যোগাযোগ মন্ত্রী তিনি দায়িত্ব এড়াতে পারেন না। তো আপনি যেটা বলেছেন যে এখন যে বার্গেনিং পয়েন্ট কিনা, সেটা হল তো খুবই অনৈতিক কথা। হচ্ছে যদি বিশ্বব্যাংক টাকা দেয় তাহলে অপরাধীর শাস্তি নিশ্চিত করবো, আর টাকা না দিলে শাস্তি দেব না। এটা তো কোনো গণতান্ত্রিক সরকার, কোনো জনগণের নির্বাচিত সরকার অথবা জনগণের জবাবদিহি আছে এরকম কোনো সরকার এই কাজটি করতে পারে না যে বিশ্বব্যাংকের টাকার উপর আইনের প্রয়োগ নির্ভর করবে। ইফতেখার ভাই, এই পদ্মা সেতু নিয়ে কথা হইলেই একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আমরা শুনি এবং জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র যত অনেকটাই মিডিয়া আমাদেরকে বা আপনাদেরকে একটু অভিযুক্ত করায়, সেইটা আপনি কিভাবে দেখবেন যে এটার মধ্যে কি আসলে কোনো ষড়যন্ত্র ইনভলভ নাকি আসলেই কারণ যেখানে পদ্মা সেতুর কাজই শুরু হয় না সেখানে সরকারকে? না, এটা তো ষড়যন্ত্রের কথা, মানে আমরা চাইলে যে কোনো ইস্যুতে আমরা ষড়যন্ত্রটা ব্যবহৃত হতে দেখি। তবে এখানে যে জিনিসটা যেমন টিআইবি সহ সেটা তো অন্য আলোচনার বিষয়, আজকে সেখানে না গেলাম। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আমরা যেমন বিশ্বব্যাংকের অবস্থানটা নিয়ে কিন্তু আমরা সবসময় সমালোচনা করি, এই পদ্মা সেতুর বেলায় করেছি। আমরা বলেছি যে এটা মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলেছে বিশ্বব্যাংক। তখন এই কথাটা কিন্তু আজকে পর্যন্ত যথার্থ। এই কথাটা বলে আমি কিন্তু বিশ্বব্যাংকের কাছে অত্যন্ত বলবো যে একটা অগ্রহণযোগ্য ব্যক্তি হয়েছি, কিন্তু আমি এখনো যথার্থ মনে করি। কিন্তু সেই সুযোগটা বারে বারে আমাদের সরকার সেই সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এবং পাশাপাশি বিশেষ করে এখন এই পর্যায়ে দুর্নীতি দমন কমিশন আমি মনে করি যে সেই সুযোগটা, আপনি যেটা বলেন বার্গেনিং পজিশন এটা হতে পারে আপাত দৃষ্টিতে সরকারের দিক থেকে,
কিন্তু সরকার যদি পিছনে তাকায়, যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা হয়েছে এবং যদি একটু দূরদৃষ্টি থাকে, তাহলে কিন্তু এটা কোনো অবস্থায় বার্গেনিং পজিশন হতে পারে না। তার কারণ হচ্ছে যে বার্গেনিং পজিশন আগে এরকম ছিল যে দুদক তদন্ত করবে, পরের লাইনটা ছিল দুর্নীতি হয় নাই, ওইটা কিন্তু একই ধরনের বার্গেনিং পজিশন। আজকে যেটা বলা হচ্ছে যে দুদক তদন্ত করছে 7 জনের বিরুদ্ধে, 2 জনের নাম সন্দেহ তালিকা আছে। এইটা কিন্তু এখন একটা পর্যায়ে এসছে। আপনি যেটা বলেছেন যে বিশ্বব্যাংকের অবস্থানটা কি ছিল, সেটা ছিল ফেয়ার অ্যান্ড ফুল ইনভেস্টিগেশন। ফুল, এই ফুল কথাটা তারা কখন বলেছে? যখন ওই তালিকাটা তাদের হাতে এসছে, মানে ফুল। এবং এই তালিকাটা কিন্তু ওই যে আমি যে রেফারেন্সটা দিয়েছিলাম যে অনুসন্ধান টিমের প্রতিবেদন ভিত্তিক তালিকাটা, সেইখানে ফুল ইনভেস্টিগেশন তারা দেখতে চায়। কাজেই বাংলাদেশ সরকার বা দুদক যদি মনে করে যে এটার মাধ্যমে একটা বিশ্বব্যাংকের কাছে আলোচনার একটা নতুন ক্ষেত্র উন্মোচিত হলো, তাহলে সেটা হতে পারে। কিন্তু বিশ্বব্যাংকে এই পর্যায়ে কনভিন্স করাটা, একটা বিশ্বব্যাংকের কাছে আলোচনার একটা নতুন ক্ষেত্র উন্মোচিত হলো, তাহলে সেটা হতে পারে। কিন্তু বিশ্বব্যাংকে এই পর্যায়ে কনভিন্স করাটা আমি মনে করি যে আমি খুবই অবাক হব যদি এই যুক্তিতে বিশ্বব্যাংক সেটাকে গ্রহণ করে নেয়। আমি একটু আবার জনাব এম এ সালামের কাছে যাই। জনাব এম এ সালাম, আপনি চট্টগ্রামে আপনার যে দলের নেতা কর্মী এবং অন্যান্য লোকজনের সাথে যারা কথা বলেন, তারা কি সরকারের যে এই পজিশন বা দুদকের এই যে অনুসন্ধান, এই প্রক্রিয়ায় খুশি, সন্তুষ্ট? আমার মনে হয় এটা একটা তদন্তাধীন বিষয়। সেক্ষেত্রে জনগণের স্পষ্ট কোনো মতামত থাকতে পারে না। জনগণ চাচ্ছে যে পদ্মা সেতু হোক, দুর্নীতির তদন্ত যত সম্ভব তাড়াতাড়ি হোক, এবং এই যে সমস্যার সৃষ্টি হয়েছে এটার যত দ্রুত সম্ভব সমাধান করে পদ্মা সেতুর কাজটা শুরু করা যাক, এটাই জনগণের প্রত্যাশা। আমাদের দলের বলেন, দলের বাইরে বলেন, সকলের প্রত্যাশা এটা। দলের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনি আমাকে পূর্বে যে প্রশ্ন করেছিলেন যে জি বলেন এই যে প্রশ্ন করেছিলেন যে আপনি যেখানে 2 জনকে যে অন্তর্ভুক্ত করার বিষয়ে, আমার আমি সাদামাটা দৃষ্টিতে যেটা বলবো সেটা হচ্ছে যে বিশ্বব্যাংকের যদি সুনির্দিষ্ট কোনো যে তথ্যপত্র থাকে বা পিন পয়েন্ট করে তারা যদি উপস্থাপন করতে পারে দুর্নীতি দমন কমিশনের কাছে, আমার মনে হয় তাহলে তদন্তের ক্ষেত্রে এটা আরো বেশি গতি পাবে এবং তদন্তের ক্ষেত্রে এটা সুবিধাজনক একটি ব্যবস্থা হবে বলে আমি মনে করি। জি সালাম ভাই, আমি আবারও একটু পরিষ্কার করে জানতে চাচ্ছি যে মানে জনগণের, মানে আপনি যাদের সঙ্গে কথা বলেছেন, আপনার দলের যারা নেতা কর্মী, তাদের কোনো স্পষ্ট খুশি এই মুহূর্তে এই সরকারের এই অবস্থান বা 7 জনের বিরুদ্ধে মামলা হওয়া, 2 জনকে স্পেয়ার করা নিয়ে নাই? না, সেই ক্ষেত্রে আমার মনে হয় না জনগণের যে অত গভীরে গিয়ে জনগণ চিন্তা করে না। সাদামাটা ক্ষেত্রে জনগণ চিন্তা করতেছে যে এই সমস্যাটা যে সৃষ্টি হয়েছে এটার দ্রুত সমাধান হোক এবং পদ্মা সেতুর কাজ শুরু হোক। জি সালাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আরেকটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা এই প্রসঙ্গে ডক্টর ওসমান ফারুকের কথা শুনবো যে জনগণ আসলে কি মনে করছে। আমরা বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর ওসমান ফারুক, আপনিও জনগণের একজন নেতা, আপনি যদি জনগণের চাওয়াটা সম্পর্কে একটু বলেন যে পদ্মা সেতুর কিরকম সমাধান আসলে দেখতে চায়। কারণ আমার কাছে মনে হয় কিন্তু সরকার অনেকখানি করতে চেষ্টা করতেছে, কিন্তু মানে কোথায় যেন গিয়ে আটকে থাকতেছে। জনগণ আসলে কি চায় আপনার কাছে? আপনি প্রথমে সরকার কতটুকু করছে, আমার দৃষ্টিতে ইট ইজ টু লিটল টু লেট। জনগণের কথা যদি বলেন, আমরা মাঠে বন্দরে যেখানে যাই আর কি, সেটা দলমত নির্বিশেষে সবাই এই বিষয়টা নিয়ে অত্যন্ত বিব্রত। তারা চায় পদ্মা সেতু হোক, তারা চায় সরকার এটাকে দলমতের ঊর্ধ্বে থেকে এটার অনুসন্ধান করুক এবং এই সম্বন্ধে ব্যবস্থা নেই। এবং আপনি কাগজে যে মাঝে মাঝে ইন্টারনেট পোলগুলো হয়, প্রত্যেকটা কাগজে, ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, নয়া দিগন্ত বলেন, সব কাগজেই কিন্তু জনমতে কিন্তু ওভারওয়েলমিংলি দে আর কনসার্ন দ্যাট দে কন্ডেম দিস থিংস। কাজে জনমতের ব্যাপারে যতটুকু আমরা স্যাম্পলিং, ওই জরিপ তো আমরা করি নাই, টিআইবি যদি করে থাকে, জনগণ কিন্তু অত্যন্ত বিব্রত এবং অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত ক্ষুব্ধ এই ব্যাপারে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত আমি যে সালাম সাহেবের একটি কথা বলি যে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত করা হোক। যথাসম্ভব তাড়াতাড়ি কতদিন পার হয়ে গেল। যদি তদন্ত ঠিক মতো হতো তাহলে আরেক কথা ছিল। একটি প্রশ্ন আপনি তাজুল ইসলাম সাহেব তুলেছিলেন যে ইনফ্লেশনের জন্য কস্ট বেড়েছে।
পদ্মা সেতু। আপনার 2005 সনে কিন্তু 1.2 বিলিয়ন ছিল এটার কস্ট, 2009 সনে এটা 1.8 বিলিয়ন ছিল জানুয়ারিতে, 2009 ডিসেম্বরে 2.4 হয়ে গেছে, 2010 সনে 2.65, 2.91, 2011 2.9 হয়ে গেছে। এই যে একটা জাম্প হয়েছে ফ্রম 9 to 11, এইটা একটা সন্দেহের ব্যাপার, whether it is due to inflation or whether because it was manipulated to increase the cost। এই জিনিসটা ইনভেস্টিগেট করা প্রয়োজন, এবং এই প্রশ্নটাই কিন্তু বিশ্বব্যাংক তখন করেছিল, এবং আপনাদের সংসদীয় কমিটি যেটা আছে সেই সংসদীয় কমিটি এই প্রশ্ন করেছিল যে এত মূল্য কেন বাড়ল পদ্মা সেতুর। কাজে এই জিনিসগুলো ইনভেস্টিগেট করা উচিত আমাদের স্বার্থে, দেশের স্বার্থে। বিশ্বব্যাংকের একটা প্রকল্প বন্ধ হতে পারে, কিন্তু যদি একটা কালিমার মতো থাকে যে এরা ইন্টারন্যাশনালি ফান্ডেড প্রজেক্টেও তারা দে ডোন্ট হ্যান্ডেল ইট প্রপারলি, এটা তো আমাদেরই খারাপ, এটা তো কোনো দলীয় বিষয় না, এটা পুরো দেশের জন্য একটা কলঙ্কের মতো। তাজুল ভাই, আপনি বলবেন, আপনি ওই যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এই বিষয়টিকে আপনাদের কমিটিতে আলোচনা হয়েছিল যে কেন হঠাৎ করে মূল্য এতখানি বেড়ে গেল, এবং আপনার কোনো ফ্ল্যাগ রেজ করেছে? না, আমরা তো অ্যাপারেন্টলি দেখতেছি, এটা আমার মনে হয় সবাই এই ব্যাপারে দ্বিমত করার কোনো কারণ নাই যে ইনফ্লেশন হয়েছে, প্রত্যেকটি পণ্যের মূল্যের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটা এফেক্ট করবে। শ্রমমূল্য বৃদ্ধি পেয়েছে, সেবা মূল্য বৃদ্ধি পেয়েছে, সমস্ত মূল্যই বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে যে কোনো আপনার প্রজেক্টের মূল্যই বৃদ্ধি পাবে। এটা আমার মনে হয় খুব বেশি একটা বিতর্ক করার মতন এখানে কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আর আমার মনে হয় কেউ মনে করে বলেও আমার মনে হয় এটা যদি করা হয় তাহলে এটা নিউ একটা ইনক্লুশন ফর দ্য ক্রিটিসিজম অর দ্য আমরা একটা নতুন করে আলোচনার মাত্রা হয়তো যোগ করতে পারে, কিন্তু বিষয়টা এখানে নয়। আমি পদ্মা ব্রিজ নিয়ে একটা কথা বলবো। আমি 1997 সনে আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাপান ভিজিট করার সময়। তো তখন আমাদের দিদেন ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেব এবং আমাদের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসনাত সাহেব সহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জাইকার মিটিংয়ে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পদ্মা ব্রিজ নির্মাণের জন্য তাদের কাছে আবেদন করেছেন, তারা সম্মতি দিয়েছিলেন ওই মিটিংয়ে। এরকম একটা আলাপ আলোচনার পর্যায়ে ছিল, এবং দেশের সামগ্রিক অর্থনীতি অবস্থার উন্নতি মাধ্যমে দারিদ্রতা বিমোচন এবং বাঙালি জাতিকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐকান্তিক ইচ্ছা, এই ব্যাপারে উনি অনেক বিভিন্ন ধরনের বেঞ্চার হাত দিয়েছেন। এবং আমরা যদি লক্ষ্য করি, আপনি দেখবেন যোগাযোগ ব্যবস্থাতে যুগান্তকারী পরিবর্তন আনার জন্য আজকে যে ফ্লাইওভারগুলো হচ্ছে এবং মনোট্রেন এবং এমআরটি করার জন্য যে সমস্ত পরিকল্পনার পাশাপাশি পদ্মা ব্রিজটা ওনার একটা অত্যন্ত স্বপ্নের ব্রিজ, এবং সমুদ্র সীমানা নির্ধারিত করার ব্যাপার না। এখানে আমার মনে হয় এখন আপনি যদি বলেন যে একটা লোকের বিরুদ্ধে সুনির্দিষ্ট, ওয়ার্ল্ড ব্যাংক যদি এরকম বলতো, যেমন আপনি তদন্তের কথা বলছেন, আমার মনে হয় বাংলাদেশ সরকার থেমে থাকে নাই, তাদের কাছে বারবারই তথ্যপাত্য চেয়েছে যে আপনারা দেন কি কি দুর্নীতি হয়েছে। এটা তো বাংলাদেশে হয়নি, এটা দিস থিং হ্যাভ বিন ডিসকভার্ড ইন দ্য কানাডার রয়্যাল পুলিশ যদি সেটা ডিসকভার করে থাকে তাহলে সেখান থেকে তথ্যপাত্য ওয়ার্ল্ড ব্যাংক পেয়েছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দুর্নীতি দমন কমিশনকে সরবরাহ করেছে। দুর্নীতি দমন কমিশন জানুয়ারি মাসে 2012 সালের জানুয়ারি মাসে তদন্ত করে তারা বলেছে যে তারা তেমন কিছু পায়নি, এবং ওয়ার্ল্ড ব্যাংকে বলছে যে তোমাদের কাছে আর কি ইনগ্রেডিয়েন্ট আছে আমাদেরকে দয়া করে সরবরাহ করো, এবং সেটা করতে ওয়ার্ল্ড ব্যাংকে বরঞ্চ দেরি করেছে। এখন আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের আন্তরিকতা এবং দ্রুততার ব্যাপারে আমার মনে হয় সন্দেহ করার মতন এখানে সন্দেহ করার মধ্যে একটা জায়গায় ছিল যে আপনারা বারবার ডিনায়ালের মধ্যে ছিলেন, আপনারা বলছিলেন যে বিশ্ব ব্যাংকই আসলে দুর্নীতিগ্রস্ত, বিশ্ব ব্যাংক সুদখোর, বিশ্ব ব্যাংকের দুর্নীতির ব্যাপারে আমি কেন বলবো, আপনারা মিডিয়া থেকে এবং পত্রপত্রিকা থেকে আমরা লার্ন করেছি, আমরা লট অফ এভিডেন্স যে মিডিয়াই বলেছে বারবার, অথবা আমরা বিভিন্ন আমাদের সারা পৃথিবী বিভিন্ন ইকোনমিস্টরা বলেছেন এই জায়গায় রিফরমেশনের দরকার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের রিফরমেশনের কথা যখন জাতিসংঘে বক্তব্য উত্থাপন করে তখন দেখা গেছে যে পৃথিবীর বড় বড় সংসদে আলোচনা করার পরে আমরা কিন্তু এক পর্যায়ে মেনেই নিয়েছিলাম যে বিশ্ব ব্যাংক এই পদ্মা সেতুতে আসবে না, আমরা কিন্তু মেনে নিয়েছিলাম। তারপর আবার সরকারই তার পজিশন চেঞ্জ করেছে, আমি জানি না কেন। না, পদ্মা সেতুতে আসবে না ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, বাংলাদেশ সরকার বলেছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এবার দিতে আসলেও নিব না। অবশ্যই বাংলাদেশ মালয়েশিয়ার সাথে করার উদ্দেশ্যটা ছিল তো সরকার চায় যে পদ্মা ব্রিজ হোক, আমাদের 1% জিডিপিতে আমাদের যোগ জিডিপি আফহোল্ড হবে, এবং আমাদের 10% আমরা পভার্টি রিডাকশন করতে পারবো, এরকম একটা মেগা প্রজেক্ট যেটা নাকি ড্রিমার হলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে উনি চাবেন সে প্রজেক্টটা করার জন্য। এখন যদি ওয়ার্ল্ড ব্যাংক যদি সেখানে যদি এমন কোন ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে দিত যে বলে দেয় অমুক অমুকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়ে নেন তাইলে আমি পান দেব, এটার জন্য তো যুক্তি থাকতে হবে। রাইট। সৌরভ ভাইয়ের কাছে একই প্রশ্ন সৌরভ ভাই ইফতেখার ভাইয়ের কাছে আমি করব, যে সৌরভ ভাই যদি একটু আগে বলেন যে সরকারের এই মুহূর্তে আসলে কি করা উচিত, যদি পদ্মা সেতুটা সরকারের এই মুহূর্তে যে কাজটি করা উচিত, তাদের তদন্তে যা তথ্য উপাত্ত পেয়েছে, বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে, সমস্ত জনগণকে জানানো, এটাই হচ্ছে সরকারের
তার আত্মরক্ষার জন্যে, তার মর্যাদা রক্ষার জন্যে। তাজুল ভাই বলেছেন যে সরকার, প্রধানমন্ত্রী খুবই আন্তরিক ছিলেন এই পদ্মা সেতু করার জন্যে। এই যে পদ্মা সেতু খুব আন্তরিক ছিলেন, তার প্রতিফলন কিন্তু আমরা সরকারের গত 1.5 বছরের কাজে দেখিনি। যদি আন্তরিকই থাকেন, অন্তত এখন তারা যে কোনো অপরাধ করেনি এই সরকার পদ্মা সেতু নিয়ে, তারা যে কোনো দুর্নীতির সাথে যুক্ত হননি, ষড়যন্ত্র বাদ দিলাম, যে এখন মানুষের মধ্যে এক ধরনের ধারণা হয়ে গেছে যে এখানে আরো কিছু হয়েছে। এই যে আরো কিছু হয়নি, যে সেটি কিন্তু সরকারকে তার এখন বিশ্বব্যাংকের কাছে কি হবে না হবে, পদ্মা সেতু বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে কি করবে না, সেই বিতর্কে আমি যাচ্ছি না। তার চেয়েও জরুরি বাংলাদেশের জনগণকে জানানো যে তারা কি করেছেন, এবং সৈয়দ আবুল হোসেন সহ তার যে কর্মী বাহিনী ছিল, সেতু প্রকল্পের যে কর্মকর্তা ছিলেন, সচিব ছিলেন, তারা কি করেছে কি করেনি এটি পত্রপত্রিকায় ভাষা এসেছে। আমার মনে হয় সরকারের উচিত এটি প্রকাশ করা। পুরো বিষয়টি প্রকাশ করা, দুর্নীতি দমন কমিশনের প্রকাশ করা, কারণ তাদের কোনো দায়বদ্ধতা নেই। বিশ্বব্যাংকের দায়বদ্ধতা থাকতে পারে বাংলাদেশ সরকারের সাথে, কিন্তু বাংলাদেশ সরকারের দায়বদ্ধতা একমাত্র বাংলাদেশের জনগণের কাছে। সুতরাং বিশ্বব্যাংকের সাথে চুক্তি যদি হয়েও থাকে যে এর কিছু ফাঁস করা হবে না, জনগণকে কাউকে জানানো হবে না, আমার মনে হয় সেই চুক্তি ভঙ্গ করে হলো জনগণের সঙ্গে চুক্তি রক্ষা করুক। ইফতেখার ভাই, আপনি কি মনে করেন সরকার এই মুহূর্তে- সবার সাথে একমত এই পয়েন্টের সাথে আমি দুইটা ডাইমেনশন অ্যাড করবো। একটা হচ্ছে সরকারকে মনে রাখতে হবে এবং একই সাথে দুদককে মনে রাখতে হবে যে এই তো বাংলাদেশের এই তদন্তের পাশাপাশি ক্যানাডিয়ান কোর্টে তদন্ত হচ্ছে বিষয়টি, এবং আমাদের আগের ইতিহাস, কয়েক বছর আগের, সাম্প্রতিক কালের, খুব বেশি আগের নয়, ইতিহাস একটু মনে রাখা যে কানাডাতে একই ধরনের একটি মামলায় নাইকো কোম্পানির বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, নাইকো কিন্তু দোষী প্রমাণিত হয়েছে এবং দিয়েছে আপনার জরিমানা দিয়েছে একটা বড় অঙ্কের। সেই দেশে হয়েছে সেটা, কিন্তু যেই মন্ত্রীকে কেন্দ্র করে সেই নাইকোর অপরাধ, সেই মন্ত্রী কিন্তু এখন প্রাক্তন মন্ত্রী কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার। আমাদের এখানে কিছুই হয় নাই। এই কথাটা সরকারকে মনে রাখতে হবে, কারণ একই চিত্রটা যদি আবার এই পদ্মা সেতুর বেলায় হয়, একই ধরনের এম্বারাসমেন্টে কিন্তু সরকার পড়বে। এটা এক। আর দ্বিতীয় হয় নাই, এই কথাটা সরকারকে মনে রাখতে হবে, কারণ একই চিত্রটা যদি আবার এই পদ্মা সেতুর বেলায় হয়, একই ধরনের এম্বারাসমেন্টে কিন্তু সরকার পড়বে। এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি যে আপনি কি ওই মন্ত্রীর নাম বলতে চাচ্ছেন না, মানে জনাব মোশাররফ হোসেন, প্রাক্তন মন্ত্রী মোশাররফ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী তৎকালীন। আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা ভাবতে হয় যে পদ্মা সেতুটা, এই তদন্তটা একটা জাতীয় স্বার্থকে মানে সম্পূর্ণ সামনে রেখে বিষয়টা হচ্ছে। এখানে প্রাক্তন মন্ত্রী মহোদয় যদি তিনি যেটা বলছেন যে তিনি নির্দোষ, সেটা যদি হয় নির্দোষ প্রমাণ, এবং দুদক আজকে যে অবস্থানটা নিয়েছে বাস্তবে যে একটা বিচারিক অবস্থানে চলে গেছে, আমি যেটা আগে বলেছিলাম, সেটা যদি হয়ও বাস্তবেও, তারপরেও আমি মনে করি যে জাতীয় স্বার্থে যেটা করা উচিত যে এটা যথাযথ প্রক্রিয়ায় ডিউ প্রসেসের মাধ্যমে এটা প্রমাণিত হোক। সেই কারণে বিশ্বব্যাংকে রাজি করানো বা দেশবাসীকে, যেটা সৌরভ ভাই বললেন, দেশবাসীর কাছে সরকার অবস্থানটা পরিষ্কার করার জন্য ডিউ প্রসেসে যাদের নাম বাদ পড়েছে তাদেরকেও তদন্তের মধ্যে নিয়ে আসা। তখন আপনি যেটা বলেছেন বার্গেনিং পজিশন কিছুটা যদি হলো স্ট্রঙ্গার হবে, সেই জিনিসটা সরকারকে মনে রাখতে হবে। আরেকটা কথা জাস্ট একটা লাইনে অ্যাড করি, যেটা ওই মানে এস্টিমেটের কথা বলা হয়, খরচের কথাটা মূলত জনাব তাজুল ইসলাম এমপি মহোদয় যেটা বলেছেন সেটাই। এটা এখানে একটা ইনফ্লেশনের একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। আমি জনাব ডক্টর ওসমান ফারুকের সাথে যেটা অ্যাড করব, যদি ম্যানিপুলেশন হয়ে থাকে, যেটা সম্ভাবনা এই ধরনের প্রকল্পে খুবই সহজ, খুবই স্বাভাবিক হয়, যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিশ্বব্যাংক সমানভাবে দেয়, কারণ এই এস্টিমেটটা কিন্তু সরকার একা করে নাই, বিশ্বব্যাংক ছিল। এটা কিন্তু তখন আমাদেরকে ওই জিনিসটা মনে রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন। যদি কোনো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, সেটা আসলে দুই পক্ষ এটাতে দায়ী। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমাদের একজন দর্শক ডক্টর ওসমান ফারুক এরকম জানি মানে আপনার উদ্দেশ্যে এরকম একটা কথা বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক বড় নাকি একটি দেশ বড়, ওয়ার্ল্ড ব্যাংকে আমরা একটু বড় বেশি পাত্তা দিচ্ছি, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। খুব ইন্টারেস্টিংলি আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই ধরনের কথা বলেছেন একটি জনসভায়। প্রথম কথা আমি মনে করি এই যে প্রশ্নগুলো আসছে আন্তর্জাতিক চক্রান্ত ইত্যাদি ইত্যাদি, কারণ এই ব্যাপারে আমি প্রথম যা বলেছি যে স্বচ্ছতার সাথে বিষয়টি সরকার হ্যান্ডেল করেনি, এই কারণে এই প্রশ্নগুলো এসেছে। দ্বিতীয়ত, কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তো আমার দেশের চেয়ে বড় হতে পারে না, এবং আমরা যদি সেই ধরনের গুরুত্ব দেই সেটি দেশের জন্য অপমানজনক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক বড় বলে এই কথা হচ্ছে, সেটা তো হচ্ছে না। এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো
একটি দুর্নীতির বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংক কিছু প্রমাণাদি দিয়েছে, যে ব্যাপারে সরকার প্রথম স্বীকার করেনি, দুদক প্রথম স্বীকার করেনি, পরে বলেছে ডাল মে কুচ কালা হয় ইত্যাদি কারণে আমি বলি টোটাল আনপ্রফেশনাল হ্যান্ডলিং অফ দ্য সিচুয়েশন, যার ফলে আজকে আমরা এই অবস্থায় এসেছি, একটা আন্তর্জাতিক সংস্থার সাথে মুখোমুখি হয়ে গেছি এবং মোটামুটিভাবে বিদেশে দুর্নীতিবাজ হিসেবে র্যাঙ্কিংটা বোধ করি আমাদের বেড়ে গেছে। এই না, আমরা সংখ্যাটা। র্যাঙ্কিং এ বরাবরই উপরের দিকেই ছিলাম। আর একটু উপরে গেলাম না, অতটা উপরে যেতে। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে এই পদ্মা সেতু সংক্রান্ত যে জটিলতাটা সৃষ্টি হলো, এর ফলে আপনাদের জনসমর্থন একটু কমেছে নাকি, বা এরকম কোনো মনে করেন? জনসমর্থনের ব্যাপারটা তো আসলে আমাদের সৌরভ সাহেব, ইফতিখার সাহেবরা ভালো বলতে পারবেন আমার মনে হয়। আমি মনে করি যে এই বিষয়টা যেহেতু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, জনমানুষের কাছে আলাপ আলোচনা হচ্ছে, তো এটার স্বাভাবিকভাবে সরকারের উপর কিছুটা ইম্প্যাক্ট তো আসবে, এটা অসংগত না আমি মনে করি। তবে এখানে এই কথাটা আমি ইফতিখার সাহেবের একটা বক্তব্যের সূত্র ধরে বলবো যে ওয়ার্ল্ড ব্যাংক এখানে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলছে। আমরা সাধারণত তো এরকম প্রত্যাশা করার কথা না। আমরা সারা পৃথিবীর মানুষে মনে করে যে একটা প্রজেক্টে যদি পৃথিবীর বহু প্রজেক্টে দুর্নীতি হয়েছে এবং এরকম দুর্নীতির ইঙ্গিত বহু জায়গায় পাওয়া গেছে, এখানে কিন্তু টাকা পয়সার লেনদেন হয়েছে বলে কোনো এভিডেন্ট এই পর্যন্ত, ভিজিবল এভিডেন্ট ইজ নট দেয়ার। তো এখন এই পর্যন্ত যে সমস্ত তথ্য উপাত্ত পাওয়া গেছে যে দুর্নীতি হওয়ার সম্ভাবনা ছিল, দুর্নীতি হওয়ার পরিকল্পনা হয়েছিল, তো তাইলে প্রজেক্টটা বন্ধ হলো কেন? স্বাভাবিকভাবে প্রজেক্টটা বন্ধ হওয়াটা তো উচিত ছিল না। ওয়ার্ল্ড ব্যাংক কমিটমেন্ট দিয়েছে, তারা স্বেচ্ছাধীন হয়ে তারা বলেছে সৌরভ ভাই যে প্রশ্নটি তুলেছিলেন যে এই সবটা আপনারা জনগণের সামনে প্রকাশ করবেন কিনা, জনগণের সামনে প্রকাশ করার জন্য তো ওয়ার্ল্ড ব্যাংকও যতটুকু আমার মনে হয় এই প্রজেক্টে এখনো চান না যে, আর এটা তো সরকারের হাতে। ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বাস করেন আপনার দুদককে, এবং দুদকের উপর দায়িত্বটা দেওয়া হয়েছে, সরকারও দুদকের উপর দিয়েছেন, এবং তাদের একটা ফরেন প্যানেল সেখানে কাজ করছে, এবং সেই সমস্ত তারাই সেখানের মধ্যে তথ্য উপাত্তগুলো জনগণকে সরবরাহ করতে পারে। সরকারের মধ্যখান থেকে এখানে আমার মনে পেনিট্রেটেড হওয়ার কোনো সুযোগ আছে কিনা আমার কাছে খুব বেশি একটা ভালো মনে হয় না। সরকার স্বেচ্ছাধীন হয়ে এখানে আমার মনে ঢুকার কোনো সুযোগ আছে বলে আমার তো মনে হয় না। সৌরভ ভাই আপনি একটা সাজেশন দিয়েছেন। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে জনগণের সরকারের সমর্থন, জনসমর্থন কমে গেছে কিনা। আমাদের দেশে কোনো সরকারই ভোটের আগে যেমন জনসমর্থন তার খুবই প্রয়োজন, নাহলে নির্বাচনে আসতে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, ভোটের পর তাদের জনসমর্থনের কোনো প্রয়োজন হয় না। কারণ সরকারের কাজকর্মে, নেতা মন্ত্রীদের কথাবার্তায় সেই জনসমর্থন যে তাদের প্রয়োজন আছে সেরকম কোনো প্রমাণ, সেটা তার কোনো প্রতিফলন নাই, তারা জনসমর্থনের তোয়াক্কাও করে না। তাজুল ভাই এখানে আছেন, আমার নির্বাচন সামনে আসলে অত নির্বাচন 3 মাস, নির্বাচনের পরে কিন্তু এদেশে ইফতেখার ভাই, যেটা আমি আরেকটু বলতে চাচ্ছি, এরপরে দিয়ে আমরা রাস্তায় সৌরভ ভাই কমিউনিকেশন যদি শেষ করে দেয় আমাদের। আচ্ছা তাজুল ভাই, এটা কথা হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার, জননন্দিত সরকার 2009 সালে যে জনপ্রিয়তা নিয়ে সরকার এসেছিল, সরকার এখন নিজেই প্রশ্ন করুক যে তাদের জনপ্রিয়তা কোথায় আছে। সে কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করুক না করুক, কিন্তু সেটার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে সরকার যেখানে স্বচ্ছ, সরকার যেখানে দুর্নীতি করেনি, সেটা জনগণের কাছে প্রমাণ করতে হবে। কারণ সরকারের দুটি প্রধান কমিটমেন্ট ছিল ক্ষমতায় আসার আগে, একটি যুদ্ধাপরাধের বিচার আর একটি পদ্মা সেতু নির্মাণ। রাইট, পদ্মা সেতু নির্মাণ বা দুর্নীতিমুক্ত দেশ গড়া একটা অনেক বড় কোনো ব্যাপারেই তারা সফল হয় কিনা সে ব্যাপারে জনগণের বেশ সন্দেহ। ইফতেখার ভাই আপনার কাছে শেষ কথা শুনবো। জনপ্রিয়তার প্রয়োজন নাই যেটা বললেন, সেটা আমি মোটামুটি ভাবে একমত। অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত, নির্বাচনের পরে একটা সময় পরে, যখন আবার নির্বাচনের কাছাকাছি আসে তখন খুবই খুবই দরকার, এবং সেই সময়টা কিন্তু এখন, ঠিক আছে, এখন থেকে 7-8 মাসের মধ্যে। কাজে এখানে আমার কথাটা যেটা হলো, আমরা কিন্তু মনে করি না এটা আমরা নির্বাচিত হওয়ার সাথে সাথে এদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার একটা আমূল অনেক ইতিবাচক। আপনি দেখেন ইতিহাসে, আপনি কি এটা স্বীকার করবেন না? তাজুল ভাই ইতিহাসটা আমরা অনুষ্ঠানে শেষে করব, আমরা ইতিহাস কেন বলবো? আমাদের সফলতা হিসেবে আপনারা সেটা, কিন্তু এখন যে চ্যালেঞ্জটা সেটা হলো যে নির্বাচনকে সামনে রেখে, জনপ্রিয়তার কথাটাকে মাথায় রেখে, সেটা হলো যে আসলে সরকারকে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে এই ক্ষেত্রে তার অবস্থানটা কি, প্রপার কমিউনিকেশন বলতে হবে, যার মাধ্যমে যে পুরো ঘটনাটা হয়েছে সেটা আরো বেশি স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছাবে, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু স্বীকার করা এখন সময়। এবং সেই সুযোগটা হলো যে একজন মানুষকে বা একাধিক মানুষকে বাঁচানোর জন্য সরকারের স্বার্থ জলাঞ্জলি দিতে হবে। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা।